নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, এক ছোকরাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অ্যারেস্ট করেছে, যার নাম হলো জয় কামদার। এই কামদার পদবিটা আমি কখনো শুনিনি, অতএব গুগল যেটাকে জিজ্ঞেস করে যা বুঝতে পারলাম, এটা প্রধানত গুজরাট এবং মহারাষ্ট্রে প্রচলিত একটা পদবি। আর এর অর্থ খুব সিম্পল, যে কাম করে, অর্থাৎ কামদার। গভর্নমেন্ট অফিসিয়াল হতে পারে, টাউট হতে পারে, দালাল হতে পারে, যত রকম কাম, এনিবডি হু ওয়ার্কস ক্যান বি কল্ড এ কামদার। আর এই ছেলেটি যে কামদার তাতে তো কোনো সন্দেহই নেই, কিন্তু কেন তাকে গত 19 তারিখে অ্যারেস্ট করা হলো তার কারণ দর্শাতে গিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে লম্বা চওড়া একটা কি বলবো আদালতের কাছে জমা দিতে হয় রিজনস টু বিলিভ, যা লিখেছে তা থেকে আমার মনে হলো এই ছেলেটির নাম হওয়া উচিত ছিল জয় দমদার। অর্থাৎ কামদার তো আছেই, কিন্তু এই ছেলের দম আছে। এখন আসলে কবিত্ব যদি করি তাহলে বলবো বিপুলায় পৃথিবীর কতটুকু জানি। এই দক্ষিণ কলকাতায় আমার বাড়ির এই 3-4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে এই ধরনের একটা সুগ্রথিত এবং বলতে গেলে ভয়ঙ্কর একটা অসাধু কাজকারবারের গ্যাং রাডারের তলায় এতকাল ধরে কাজ করছিল, তার বিন্দুমাত্র হদিশ আমরা কেউ পাইনি। অবশ্য আপনি বলতে পারেন যে এইগুলোর হদিশ পাওয়া তো আমাদের কাজ নয়, আর কাজ যাদের তারা তো হ্যান্ড ইন গ্লাভস উইথ সাচ ক্রিমিনাল গ্যাং, ফলে তারাও হদিশ পাবে না। কিন্তু সে কথা পরে আসছে। এখন তাকে এইভাবে অ্যারেস্ট করার কারণ হিসেবে যেসব তথ্য এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পেশ করেছে সেসব পড়লে মনে হয় এ বড় বাহাদুর ছেলে। কেন বলছি এ কথা? একসঙ্গে সে সোনা পাপ্পুর সঙ্গে ব্যবসা করে, তার স্ত্রীর নামে তাকে একটা রিভলভার কিনে দিয়েছে এবং 50টা তাজা কার্তুজ। তার বাড়িতে মাত্র 1.25 কোটি টাকা নগদ ক্যাশ পাওয়া গেছে। আর তার বিবিধ ব্যাংক অ্যাকাউন্টের খানা তল্লাশি করে দেখা গেছে যে সেই গত কয়েক মাসে 1100 কোটি টাকা হ্যান্ডেল করেছে, যার একটা বড় অংশ সাইফন করে দেওয়া হয়েছে বিদেশে। বিদেশ বলতে কোথায়? মালয়েশিয়া, দুবাই, লন্ডন। এবং আরেকজন খুবই গুণী এবং কৃতী পুলিশ অফিসার, যাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে, সেই শান্তনু সিনহা বিশ্বাস, যিনি আমাদের মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে আমরা গতকালই জানতে পেরেছি, তার সঙ্গে তো তার গলায় গলায় বন্ধুত্ব। কীরকম বন্ধুত্ব না, তার মোবাইল ঘেঁটে ইডি দেখতে পেরেছে যে অসংখ্য জায়গায় কোথাও শান্তনু দা, কোথাও শান্তনু স্যার, এমনকি তার পুত্রদের নামও রয়েছে এবং ব্র্যাকেটে শান্তনু দা অথবা শান্তনু স্যার লেখা।
তার মানে শান্তনুবাবু সপরিবার এই কামদার অথবা দামদারের সঙ্গে এতদিন ধরে নানাবিধ অসাধু কার্যকলাপ করে যাচ্ছিলেন। এমনকি যে দুটি ফ্ল্যাটে শান্তনুবাবুর পুত্ররা থাকেন বলে ইডি লিখেছে, নামমাত্র দামে সেগুলো এই কামদার তাদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু ইডির অনুমান হচ্ছে যে এই যে আপফ্রন্ট চেক পেমেন্ট অ্যাকচুয়ালি ইজ নট দ্য হোল স্টোরি। ক্যাশ পেমেন্ট হয়েছে প্রচুর পরিমাণে এবং সেটাকে লেয়ার করে কনসিল করার জন্যই যাবতীয় ব্যবস্থা। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি সংস্থার নাম, যার নাম গুজরাট এডুকেশন সোসাইটি, যার কর্ণধার মিরাজ শাহ বাড়িতেই সেদিন ইডি তল্লাশির জন্য গিয়েছিল। নাম না করে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ইনকাম ট্যাক্সের হিসাব রক্ষক বলেছিলেন, আর শান্তনুকে তো বলেছিলেন তার সিকিউরিটির ইনচার্জ। এই চক্র যদি এভাবে অপারেট করে থাকে এবং যার দুজন প্রধান স্থপতি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত এবং বাঁ হাত, তাহলে গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় একবার আপনারাই বিবেচনা করবেন। রোজ আমি বলবো আর আপনারা মাথা খাটাবেন না, এটা তো হতে পারে না। এটা তো দুয়ে দুয়ে চার করে দেওয়ার মতো ব্যাপার। আচ্ছা, একটা ছেলে, জানি না তার ফ্যামিলি কবে কলকাতাতে মাইগ্রেট করে এসেছিল, এই যে এত বড় একটা চক্রের কিংপিন হয়ে এতদিন দিব্যি ঘুরে বেড়াচ্ছিল, কেউ তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি। কেন জানেন? একদিকে তো শান্তনু স্যার ছিলেনই, অন্যদিকে ইডির বয়ান অনুযায়ী কলকাতা শহরের বহু থানার ওসির সঙ্গে তার প্রবল হৃদ্যতা ছিল। এতটাই হৃদ্যতা যে সেই কানেকশনকে ব্যবহার করে সে আরেকটা হিনাস ক্রাইম আগাগোড়া করে গেছে। সেটা হলো, কোথাও যদি সে দেখেছে একটা জমি ডিসপিউটেড বা শরিকি গণ্ডগোল আছে বা লিটিগেশনে জড়িয়ে পড়েছে বা মালিকদের একটা অংশ তারা বাড়িতে থাকে না, অমনি সে তার উপরে ঝাঁপিয়ে পড়ে তার কয়েকটি সহযোগী সংস্থাকে দিয়ে এবং পুলিশের একেবারে সক্রিয় মদতে পুলিশকে দিয়ে তাদের হয়রানি করিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি করত যেখানে বাড়ির মালিক ছেড়ে দেওয়া কেদেমাচি করে ডিপ্রেস সেল করে দিত এই কামদারের কাছে। এবং সে যেমন একদিকে থানার ওসিবাবুদের সঙ্গে কাছ থেকে অনুগ্রহ নিত, তেমনি অনেক ওসিবাবু তার দ্বারাও অনুগৃহীত হতেন। একজনের সন্ধান ইডি পেয়েছে, যিনি এই জয় কামদারকে সম্বোধন করছেন মাই লর্ড হিসেবে। আমি জানি না, ওসি মানে তো একটা অফিসার লেভেলের লোক, মাই লর্ড, এটা শুনে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছিল মাই ফুট।
এই ধরনের পুলিশ অফিসারকে তো ঝাঁটা মেরে বিদায় করা উচিত। দে শুড বি আইডেন্টিফাইড, called by ED, and then handed over to the CBI to pursue Prevention of Corruption Act. হয়তো মানি লন্ডারিং এর সঙ্গে তাদেরকে যুক্ত করা যাবে না, কিন্তু প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে এইসব অফিসারদের ইজিলি লটকে দিয়ে তাদের চাকরি তো বটেই, কত বছরের যে জেল খাটানো সম্ভব সেটা যারা এর সঙ্গে সম্পৃক্ত তারা খুব ভালোই জানেন। এখন সেগুলো তো পরের কথা। আমরা সাধারণত দেখে থাকি যে শুরুতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রায় উসেন বোল্টের স্পিডে যাত্রা শুরু করে, তারপর মাঝপথে এসে সেটা স্লথ হয়ে যায়, তারপর যে নদী মরুপথে হারালো ধারা, এইভাবে একদিন তার কোনো কথাই শোনা যায় না। এর ক্ষেত্রেও ঠিক সেটা হবে কি না আমি বলতে পারছি না। আপনি কল্পনা করে দেখুন এর প্রতিভা। একদিকে সে সোনা পাপ্পু, তার আবার একটা ভালো নাম কি বিশ্বজিৎ নাকি আছে দেখলাম, তার ব্যবসার পার্টনার। সোনা পাপ্পুর কোম্পানির সঙ্গে তার কোম্পানির অন্তত 1.5 কোটি টাকার চেক ট্রানজাকশনের হদিশ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সে দীর্ঘদিন ধরে কালীঘাট থানায় বসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জুজু দেখিয়ে শাসন করা শান্তনু সিংহ বিশ্বাসের ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড ফেলোজ। আবার অন্যদিকে হি ইজ এ ল্যান্ড শার্ক হু ক্যান স্টুপ টু এনি লেভেল with the help of police, intimidation and গুন্ডাদের কোনো একটা বাড়ি বা জমি গায়ের জোরে দখল করার জন্য। আমি খালি ভাবছি এইরকম একটা বাহাদুর কামদার বা দমদার যাই বলি না কেন, এ মাল এতদিন কোথায় লুকিয়েছিল? দেখুন, সব মেয়েরা জেনে রাখবেন খুঁটির জোরে নড়ে। এই ধরনের অসামাজিক কাজকর্মে লিপ্ত লোকেরা শুধু পুলিশের উপর ভরসায় এই ধরনের কারবার করতে পারে না। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দেখেছে তার ওই মোবাইল ফোনগুলোর একটা ফরেন্সিক অডিট করে যে তৃণমূলের একজন নেতা এই কামদারকে অনুনয় বিনয় করছেন শান্তনু দাকে বলে তার একটি কাজ করিয়ে দেওয়ার জন্য। তাহলে কে পেট্রন, কে ক্লায়েন্ট, সব কিছুই এই দীর্ঘ বয়ানটা পড়লে আপনাদের মাথা খারাপ হয়ে যেতে পারে। আমি পড়েছি 2 বার 3 বার 4 বার পড়েছি। পড়ার পর আমার মনে হলো এ তো সুপ্রিম কোর্টের রায় নয় যে প্যারা বাই প্যারা আপনাদের পড়ে শোনাবো। এর ভিতর থেকে আমি যে সার কথাটুকু বুঝলাম আপনাদের কাছে সেটা পেশ করাই যথেষ্ট বলে আমার মনে হয়েছে। কিন্তু একটা জিনিস এর মধ্যে থেকে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে ছেলেটা রংবাজ হতে পারে। সব রংবাজি দেখবেন পিছনে মাস্তান আর সামনে পুলিশ নিয়ে নানা রকম
একেবারে সাধু যুধিষ্ঠিরের মতো কাজকর্ম করে বেড়ায়। কিন্তু একটুখানি প্রতিকূল অবস্থার মধ্যে পড়লেই তাদেরকে হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করতে হয়। তার মানে প্রচুর মালের জোর আছে, বৃত্তের জোর আছে, বৈভব আছে, কানেকশন আছে, কিন্তু একটা পাকা ক্রিমিনালের যে নার্ভ প্রয়োজন, স্নায়ু, সেটা এই ছোকরা এখনো পর্যন্ত তার স্নায়ু তত সবল নয়। এবং সেই কারণেই তার গ্রেফতার হওয়াটা তার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটা লোকের পক্ষে অশনি সংকেত। যে ছেলেটা ওরকম রোবাস চেহারা দেখলে মনে হয় কালকেই বলিউডের যে কোনো ছবিতে ভিলেনের ভূমিকায় নেমে যেতে পারে, সে ইডি তাকে অ্যারেস্ট করে অফিসে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সরকারি হাসপাতালে ট্রমা সেন্টারে তাকে ভর্তি করতে বাধ্য হলো ইডি। তার থেকে একটাই তো কনক্লুশনে আসা যায় যে বেচারা চুরি শিখেছে, ডাকাতি শিখেছে, রাজধানী শিখেছে, গুন্ডামি শিখেছে, পুলিশকে তেল দিতে শিখেছে, পুলিশ তাকে তেল দিতে শিখেছে, শান্তনুদা করে পাড়া মাথায় করেছে। কিন্তু যে লৌহ সদৃশ স্নায়ু না হলে একজন গুন্ডা জাতে ওঠে না, এটা সে এখনো পর্যন্ত আয়ত্ত করতে পারেনি। এবং তার বাড়ি থেকে এমন সব কিছু মোবাইল ফোন পাওয়া গেছে যেগুলোর নামই আমি কোনোদিন শুনিনি। ধরুন, একটুখানি আমি হয়তো আপনাদের কাছ থেকে সময় নেব, কেননা এ তো আমার কাছে গ্রিকের মতো লাগে, ফলত একটুখানি সময় আমাকে দিতে হবে। একটা তো দেখলাম আইফোন 16 কি একটা মডেল, আরেকটা হচ্ছে স্যামসাং জেড ক্যাটাগরি না কিসের একটা মডেল, আরেকটা দেখলাম মেটা ভেটুরো না কি একটা নাম। এইসব দুষ্কৃতীদের কাছে একাধিক মোবাইল থাকে, এক একটা মোবাইল এক একটা কাজে লাগে। কিন্তু এ এমনই গাধা যে সমস্ত মোবাইলগুলোকে তার নিজের জিম্মায় অথবা বাড়িতে রেখে দিয়েছে, কবে ইডির লোকেরা এসে সেগুলো দখল করবে তার জন্য। তার মানে তার যে শুধু স্নায়ুটা নেই তাই নয়, আকালমন্দিও খুব কম। এবং যা কিছু এ পর্যন্ত ইডি তার সম্পর্কে তথ্য জানতে পেরেছে, সবকটারই উৎস হচ্ছে কিন্তু তার এই সোকল্ড আমাদের বিবিধ নতুন সব কায়দা মারা খুবই দামি হবে এইসব মোবাইল টেলিফোনগুলি। এখন এগুলোকে ডিকোড করে অনেক কিছু জানতে পেরেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেমন ইনক্রিমিনেটিং হোয়াটসঅ্যাপ মেসেজ কার সঙ্গে, অফিসিয়ালস অফ কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ইনক্লুডিং ওয়ান শান্তনু সিনহা বিশ্বাস, হ্যাভিং মোবাইল নাম্বার 9198, তারপরে আর কিছু দেয়নি, লাস্ট 3 ডিজিট হচ্ছে 458। এখন দেখা যাচ্ছে যে একটা এনবিসি ফার্মও চালাতো, এনবিসি ওই একটা
যেটাকে থেকে মানুষ লোন নেয়, নন ব্যাংকিং কোম্পানি, সেটাও একটা চালিয়েছিল, প্লাস কনস্ট্রাকশন কোম্পানি ইত্যাদি এবং ইত্যাদি। তার বাড়ি থেকে যখন প্রায় এত টাকা পাওয়া গেছে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এর উৎস কী, ন্যাচারালি হতো আর কোনো কাঁচা টাকার আবার উৎস থাকে নাকি, সুতরাং সে বলেনি, নয় বলতে চায়নি, দুটোর একটা হবে। কিন্তু যেখানে চোখ ধাঁধানো অভিযোগ সেটা হচ্ছে এই হাওয়ালা ট্রানজাকশন, এবং সেটাও ক্রস বর্ডার, ক্রস কান্ট্রি হাওয়ালা ট্রানজাকশন। এবং সেটা তারা ইডি কি করে জানতে পারলো? ওই যে ডিজিটাল এভিডেন্স তার মোবাইল থেকে তারা উদ্ধার করেছে, সেগুলো নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়, তখন সে প্রথমে এগুলোর অস্তিত্বই অস্বীকার করে। তারপরে বলে যে এখানে যে কারেন্সি নোটগুলো রয়েছে সেগুলো সম্ভবত এগুলো ব্যবহার করা হয়েছে অ্যাজ ভেরিফিকেশন টোকেন্স ফর ক্যাশ ডেলিভারি। এটা হাওয়ালা মার্কেটে খুব চালু প্রথা। আপনাকে একটা নোটের নাম্বার এবং ছবি পাঠাতে হবে, এবং যে ব্যক্তি টাকাটা নিতে যাবেন তাকে সেই নোটটা এবং নাম্বারটা দেখাতে হবে। এইটুকুই হচ্ছে ট্রানজাকশনের বিশ্বাসযোগ্যতার সূত্র। সুতরাং এটা যে খুব ইমেজেস অফ কারেন্সি নোটস এগুলো এত বেশি করে পাওয়া গেছে, যার থেকে মনে হয় যে এই ইল্লিগাল হাওয়ালা চ্যানেল তার একেবারে রমরম করে চলছিল। এবং কাদের কাছে পাঠিয়েছে? ফরেন্সিক অ্যানালিসিস বলছে মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম, দুবাই। ইউনাইটেড কিংডম আর দুবাইয়ের সঙ্গে কিন্তু বাংলার আরও বেশ কয়েকজন কৃতি মানুষের নাম যুক্ত হয়ে আছে। ভগবান জানে তাদের কাছে এই টাকাটা পৌঁছেছে কিনা। সোনা পাপ্পুর সঙ্গে এর সম্পর্ক নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। এখন তল্লাশি চালাতে গিয়ে এই কামদারের একজন স্টাফের কাছ থেকে একটা ডায়েরি ইডি সিজ করেছে। সেখানে দেখা যাচ্ছে অজস্র লোককে সে গিফট পাঠিয়েছে, যার মধ্যে জলজল করে যার নামটা দেখা যাচ্ছে তার নাম শান্তনু স্যার। এখন incriminating chats extracted from the digital devices of Sri Jai Kamdar revealed that an amount of at least rupees 40 crores has been transferred from the account of Messrs. Calcutta Gujarati Education Society to prima facie shell entities. কল্পনা করুন, যারা একটা শিক্ষা প্রতিষ্ঠান চালায়, তারা বহুবিধ শেল কোম্পানিতে 40 কোটি টাকা পাঠিয়েছে, যার হদিশ এই কামদারের অ্যাকাউন্টেই আছে, ডিজিটাল ডিভাইসেই আছে। এর বাইরে যে কত আছে তার কোনো শেষ নেই। এবং একটি শেল এন্টিটির নামও তারা খুঁজে পেয়েছেন, যার নাম মেসার্স চিকাস এন্টারপ্রাইজ, এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, নাম্বারও দিয়ে দিয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য অ্যানালিসিস অফ দ্য সেড ব্যাংক অ্যাকাউন্ট রিভিলড that there are transactions of more than rupees 1100 crores with cash deposits of more than 500 crores in a span of 4 months. That there are more than 25 such shell entities
which are under scrutiny. Some of the other shell entities also involve transactions in hundreds of crores. এখানেই কামদারের এইসব কাজকর্মের আসল সূত্রটা কিন্তু লুকিয়ে আছে। তার বাড়ি থেকে কি 1.25 কোটি টাকা পাওয়া গেল কিনা, সোনা বাপ্পুর সঙ্গে ব্যবসা করেছে কিনা, এগুলো গৌণ। প্রধানত যেটা বার করা উচিত ইডিট, না পারলে ইন্টারপোলের হেল্প নেওয়া উচিত, না পারলে দেয়ার এজেন্সিস যাদের সাহায্য নিয়ে ইডি এটা অনায়াসে বের করে ফেলতে পারে। সেটা হচ্ছে এই হাওয়ালা ট্রানজাকশনের রেসিপিয়েন্টগুলো কারা, বিশেষ করে অফশোর। আবার তাদেরকে চেপে ধরলেই কিন্তু বেরিয়ে যাবে সেই টাকা কোথায় গেছে, কোন কোম্পানিতে ইনভেস্টেড হয়েছে। আবার সেই কোম্পানির নিশ্চয়ই যে অরিজিনাল মালিক তার নামে থাকবে না, আরেকজনের নামে থাকবে। তখন আরেক দফা তদন্ত করে জানতে হবে সেই লোকটা এত টাকা পেল কার কাছ থেকে। একমাত্র তবেই কিন্তু দ্য চেইন অফ ক্রাইম with regard to hawala transactions can be unearthed. ইডি এত পরিশ্রম করবে কিনা, কিংবা এত পরিশ্রম করতে গেলে যে ধরনের সংকেত তাদের কাছে আসা উচিত সেটা পাবে কিনা আমি তা বলতে পারি না। কিন্তু যা পেয়েছে সেটাই মোটামুটি একটা খুব ভালো ক্রাইম স্টোরি বা উপন্যাস লেখার পক্ষে যথেষ্ট। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।